শীত দ্বারা টান টান করে আমি দোতলার জানলার একপাশে চলে এলাম। এই জানলা দিয়ে দেখা যায় গাড়িটা। চোরেদের যাতে চোখে না পড়ে যায় তাই জানলার একপাশ চেপে পর্দাটাকে অল্প ফাঁক করে বাইরে তাকালাম। আর সঙ্গে সঙ্গে শীতদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। গাড়ির সামনে চাকায় ঠেস দিয়ে বসে আছে সেই লোকটা যার লাশটাকে কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছিলাম। সেই বড় বড় চোখগুলো সরাসরি চেয়ে আছে আমার চোখের দিকে। কোনো রকম চোখ বন্ধ মায়ের ঘরে চলে এলাম। মাকে আর কিছু বললাম না। মাকে ঠেলে ঠুলে অল্প জায়গা করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ঠিক করলাম মায়ের কথা শুনে আজ পুজোটা দিয়েই আসব। বিশ্বাস করি বা না করি, গাড়িটার সঙ্গে একটা অশুভ ব্যাপার কিন্তু জড়িয়ে আছে। অফিসে এসে কাজ গুছিয়েই প্রথমে অসীমকে ফোন করলাম। ফোনটা ধরে অসীম প্রথমেই বলল, তোকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। শান্তিদা ওনার শালার কাছ থেকে খবর পেয়ে গিয়েছে, তোর গাড়ির কোনো কেস নেই, একদম ক্লিয়ার। অসীমকে দুরাত্রির অভিজ্ঞতা কিছু বললাম না। ও বিশ্বাস করবে না, আমার পেছনে লাগবে। যথাসম্ভব স্বাভাবিক গলায় বললাম, ঠিক আছে, আজকে অফিসের পর তুই চলে আয়। তুষারবাবুকে চেকটা দিয়ে সেল ডিডটা সই করিয়ে নেব। তারপর গাড়িটা নিয়ে মন্দিরে পুজো দেব আর তোর দেখা স্বপ্ন পূরণ করিয়ে দেব, মানে রাত্রে বাইরে একসঙ্গে ডিনার। তথাস্তু। অসীম খুশি খুশি মনে ফোনটা ছেড়ে দিল। আমিও ক্রমশ অফিসের সব কাজের চাপে রাত্রের আতঙ্কটা ভুলে গেলাম। কিন্তু বিকেলবেলায় সব পরিকল্পনা ওলটপালট হয়ে গেল অসীমের একটা ফোন পেয়ে। সমু, একটা প্রবলেম হয়ে গেছে রে। আমাকে আজ রাত্রের ট্রেনে আমার বসের সঙ্গে ভুবনেশ্বর চলে যেতে হচ্ছে। হঠাৎ করে ঠিক হয়েছে, সেলসের একটা আর্জেন্ট ব্যাপার আছে। ফিরতে ফিরতে মনে হচ্ছে 4-5 দিন লেগে যাবে। আমি প্রমাদ গুনলাম, তাহলে? অসীম ছাড়া তো গতি নেই। গাড়িটা চালাবে কে? পুজো দেওয়ার কি হবে? মুহূর্তের মধ্যে রাত্রের দেখা সেই দুটো বড় বড় নিষ্পলক চোখ মনের মধ্যে ভেসে উঠল। ভয়ঙ্কর চোখ দুটো ভুলতে আমি অফিসের চারদিকে জিনিসপত্র দেখতে আরম্ভ করলাম। আর মনে মনে ভাবতে থাকলাম কি উপায় করা যায়। তখনই মনে পড়ল ভোম্বলের কথা। ভোম্বলের মোবাইল নম্বরটা সঙ্গেই ছিল। ভোম্বলকে ফোন করে বললাম, ভোম্বল, সন্ধ্যাবেলা একটা ড্রাইভারের ব্যবস্থা করে দিবি? ভোম্বল একটু চিন্তা করে বলল, ঠিক আছে, একটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, ছেলেটার নাম রাজা। সন্ধে পেরোতেই বাড়ি ফিরে এলাম। গেট পেরিয়ে ড্রাইভে ঢুকতেই দেখলাম গাড়িটা ল্যাম্প পোস্টের তলায় চকচক করছে, আর একটা ফেদার ডাস্টার দিয়ে খুব যত্ন করে গাড়িটা পরিষ্কার করছে রোগা মতো একটা ছেলে। আমি এগিয়ে যেতেই ছেলেটা খুব বিনীত গলায় আমাকে বলল, ভোম্বলদা পাঠিয়েছে। আমি ব্যাগ থেকে 10 টাকা বার করে ছেলেটার হাতে দিয়ে বললাম, তুমি একটু চা খেয়ে এসো, আমি গা ধুয়ে পোশাকটা ছেড়েই আসছি। বাড়িতে ঢুকেই দেখলাম বারুইপুর থেকে অঞ্জলি কাকিমা এসেছেন। এই কাকা কাকিমা প্রায় আসতই না, তাই বাবা মাকে নিয়ে মন্দিরে পুজো দেওয়ার যে পরিকল্পনাটা ছিল সেটা বাতিল করতে হলো। তবে মাকে আলাদা করে ডেকে বললাম, ড্রাইভার ডাকা হয়ে গেছে, বাইরে অপেক্ষা করছে, তুষারবাবুকে চেকটা আর পুজোটা দিয়ে আসি। অসীম ফিরে এলে আরেকবার না হয় সবাই মিলে মন্দিরে যাবে। তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়লাম। রাজা ড্রাইভ থেকে রাস্তা গাড়িটা বের করে জানতে চাইল, কোথায় যাব স্যার? আমি তুষারবাবুর বাড়ির ঠিকানা বললাম। রাজা দেখলাম বেশ চৌকস ছেলে, শান্ত চুপচাপ হলে কী হবে, রাস্তার ডাইরেকশনও সব জানে। কাউকে জিজ্ঞেস না করেই একদম নিয়ে গিয়ে পৌঁছে দিল তুষারবাবুর বাড়ির সামনে। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। তুষারবাবুর দরজায় তালা ঝুলছে। তাড়াহুড়োতে মোবাইলটা নিয়ে আসতে ভুলে গেছি। ভদ্রলোক কখন ফিরে আসবেন জানার উপায়ও নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠিক করলাম মন্দিরে পুজোটা দিয়ে আসি। ফেরার পথে না হয় আরেকবার খোঁজ খবর করব তুষারবাবুর। গাড়িতে ফিরে এসে রাজাকে বললাম, লেক কালীবাড়ি। রাজার কলকাতায় রাস্তাঘাট সম্পর্কে জ্ঞান দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। অনায়াসে এগোলি ওগলি করে গল্ফ গ্রিনের রাস্তাটা ধরল। কিছুটা এগোতেই রাস্তা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেল। আমি দেখলাম এ রাস্তায় আমার চেনা। সেদিন অসীম ওই রাস্তাতেই আসতে চেয়েছিল, আর তুষারবাবু প্রচণ্ড আপত্তি করেছিলেন। আমি রাজাকে জিজ্ঞেস করলাম, এটা দিয়ে কি তাড়াতাড়ি হবে? কিন্তু রাজা কোনো উত্তর দিল না। একদম জনমানব শূন্য রাস্তা। কলকাতার রাস্তা রাত্রি 8টায় এরকম ফাঁকা একটু অস্বাভাবিক। রাস্তার আলোগুলোও টিমটিমে। দিব্যি চলছিল গাড়িটা।
হঠাৎ কতগুলো কুকুর প্রচণ্ড জোরে ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো গাড়িটার দিকে। স্কুটার চালাতে গিয়ে এরকম অভিজ্ঞতা আমার আছে। কুকুর তেড়ে এলে স্কুটার থামিয়ে দিয়ে কড়া গলায় ধমকে ওঠা, ওরা কিছু পিছু হটে যায়। আমি রাজাকে বললাম, গাড়িটা একটু থামাও। এই প্রথম রাজা দেখলাম আমার কথা শুনল না, উল্টে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কুকুরগুলো দৌড়তে দৌড়তে ধাওয়া করছে আমাদের গাড়িটা। ওদের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল। আমি রাজার উপর রেগে উঠলাম, কি হচ্ছে রাজা, গাড়িটা থামাও না। ক্যাচ করে রাজা গাড়িটার ব্রেক কষল। তারপরে একটা অপ্রত্যাশিত কাজ করল। গাড়ির স্টার্টটা বন্ধ করে দিয়ে আমার দিকে একবারও না তাকিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে হাঁটতে আরম্ভ করলো। আমি পড়লাম মহাবিপদে। প্রচণ্ড বিরক্ত হলাম ভোম্বলের ওপর। এই খুব ভালো ছেলের নমুনা, সঙ্গে মোবাইল নেই, গাড়ি প্রায় চালাতেই জানি না, আর এই ছেলেটা এই জনমানব শূন্য জায়গায় ছেড়ে পালালো। কুকুরগুলোর সংখ্যায় অনেক বেড়ে গেছে, প্রায় গোটা গাড়িটা ঘিরে ধরেছে। কোথাও ওদের পাগুলো বনেটের ওপর, কোথাও জানালার কাছে আঁচড়াচ্ছে। এটা আরেকটা বিপদ। গাড়ি থেকে নামারও কোনো উপায় নেই। কোনো রকমে আমি ড্রাইভিং সিটে এলাম। ভাবলাম হর্ন বাজালে কুকুরগুলো যদি সরে বা হর্নের আওয়াজ শুনে কেউ সাহায্য করতে যদি এগিয়ে আসে, কিন্তু কোনো লাভ হলো না। কুকুরগুলো যে চিৎকার করছিল সেই চিৎকারই করতে থাকলো। আমি অসহায়ের মতো বসে রইলাম। হঠাৎ দেখি কুকুরগুলোর ডাকগুলো সব পাল্টে গেল। সেই হিংস্র ডাকগুলো কেমন কুঁই কুঁই করে ডাক হয়ে গেল। কয়েকটা কুকুর সুর করে কেঁদে উঠল। আর সেই সময়ই আমার চোখে পড়ল লুকিং গ্লাসটায়। বুকের মধ্যে থেকে হৃৎপিণ্ডটা মনে হয় বেরিয়ে আসবে। আয়নায় দেখলাম পেছনের সিটে বসে আছে সেই লোকটা। আয়না দিয়ে বড় বড় নিষ্পলক দৃষ্টিতে সোজা চেয়ে আছে আমার দিকে। বাইরের কুকুরগুলোর ভয় তুচ্ছ মনে হলো। কোনো রকমে গাড়ি থেকে নেমে এলাম আমি। গাড়ির যা হয় হোক, কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে থাকলাম আমি। হবে কয়েক পা এগিয়েছি, এমন সময় পেছন থেকে জ্বলে উঠল গাড়ির হেডলাইটটা। সেই আলোয় আমি দেখলাম রাস্তার ধারে চকচক করছে থালার মতো একটা জিনিস। আমি মুখটা ঘুরিয়ে নিতেই পেছন থেকে বেজে উঠল হর্নটা। বার দুই এরকম হওয়ার পর আমার মনে হলো, আরে, এটা গাড়ির চাকার হাফ ক্যাপটা নয় তো? একটা ঝোপের পাশে পড়ে আছে। খুব ভয় পেয়ে গেলে বোধহয় অদৃশ্য শক্তি পরিচালনা করে। পায়ে পায়ে আমি এগিয়ে গেলাম। যে কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল তারা সব দৌড়ে কোথায় যেন পালিয়ে গেল। নিচু হয়ে আমি হাফ ক্যাপটা তুলতে যাব, হঠাৎ শুনি একটা কেউ কেউ করে ক্ষীণ আওয়াজ। ঝোপটার মধ্যে দেখলাম একটা ছোট্ট কুকুরছানা গুটিসুটি মেরে শুয়ে আছে। হোক না কুকুরছানা, একটা প্রাণ তো। কুকুরছানাটাকে কোলে তুলে নিলাম। নরম তুলতুলে গা আর শরীরের ধুকপুকানিটা আমাকে কীরকম যেন একটা সাহস জোগালো। আমার মনে হলো আমি যেন আর ঠিক একা নই। গাড়ির কাছে ফিরে যাওয়ার সাহস পেলাম। গাড়িতে ফিরে এসে সিটের ওপর ওকে বসিয়ে মা দুর্গা বলে গাড়িতে স্টার্ট দিলাম এবং দেখলাম দিব্যি গাড়িটা চালিয়ে বাড়ি ফিরে আসতে পারলাম। বাড়িতে ফিরে ড্রাইভে গাড়িটা ঢুকিয়ে কুকুরছানাটাকে কোল থেকে ড্রাইভে নামালাম। একবার খেয়াল করলাম কুকুরছানাটার পেছনে একটা পায়ে চোট আছে, হাঁটতে পারছে না। আমি আবার ওকে কোলে তুলে নিলাম। দরজা খুলে কুকুরছানা কোলে নিয়ে আমাকে দেখে মা তো খুব বকাবকি আরম্ভ করে দিল। তোর কি আক্কেল বুঝি না, মোবাইলটা ফেলে গেছিস, তারপরও দুটো ড্রাইভারকে আসতে বলেছিস। ভোম্বলের গ্যারাজ থেকে রাজা এসে একটা ড্রাইভার এসে তো এই এতক্ষণ অপেক্ষা করে চলে গেল। আমি মাকে বকাঝকা শেষ না করতে দিয়েই বললাম, শিগগির খানিকটা গরম দুধ দাও, বেচারির মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। মার অবশ্য রাগতে যতক্ষণ, ঠান্ডা হতেও ততক্ষণ। কুকুরছানাটাকে কয়েক ঘন্টার মধ্যেই মা আদর করে নাম দিয়ে দিল ভোলা। আমার খাটের তলায় মা কাঁথা দিয়ে ভোলার বিছানা করে দিল। কুণ্ডলি পাকিয়ে ভোলা দিব্যি ঘুমিয়ে পড়ল বিছানাটায়। রাত্রি 2:30 আবার ঘুম ভেঙে গেল। এবার আর কোনো স্বপ্ন দেখে নয়, গাড়ির দরজার আওয়াজ শুনেও নয়। হঠাৎ শুনি ভোলা কুঁই কুঁই করে ডাকছে। বেড ল্যাম্পটা জ্বালিয়ে প্রথমেই খাটের তলাটা দেখলাম, ভোলার বিছানাটা ফাঁকা। তারপরেই দেখলাম ভোলা লাফিয়ে লাফিয়ে জানালাটায় ওঠার চেষ্টা করছে। আমার দমটা আবার গলার কাছে আটকে এলো। কিছুতেই বাইরে তাকাবো না করেও জানলাটার পর্দা অল্প ফাঁক করে বাইরে তাকিয়েই দেখলাম নিচে চাঁদের আলোয় চকচক করছে গাড়িটা, আর গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সেই লোকটা। বড় বড় নিষ্পলক চোখ,
তবে আজ যেন চোখের ভাষাটা নরম। মাথার থেকে টুপিটা খুলে আমাকে অভিবাদন জানালো লোকটা। তারপর হাঁটতে হাঁটতে আমাদের বন্ধ গেটটা খুলে অনায়াসে চলে গেল। এরপর আমি আর কোনোদিন দেখতে পাইনি লোকটাকে। ভোলাকে পরের দিন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার ওর পায়ে ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে দিল। কয়েকদিনের মধ্যেই ভোলা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়ে লাফালাফি করতে আরম্ভ করলো। কয়েকদিন পর একদিন সন্ধ্যাবেলা তুষারবাবু এলেন। আমি এতদিন অপেক্ষাই করছিলাম তুষারবাবুর জন্য। গাড়ির চেকটা দিতে হবে। আমার অভিজ্ঞতার কথা কিছু না বলে দু এক কথার পর চেকটা আনতে উঠে যাব, এমন সময় কুঁই কুঁই করে আমার পায়ের কাছে এলো ভোলা। আর ভোলাকে দেখেই ভীষণ চমকে উঠে তুষারবাবু জিজ্ঞেস করলেন, এই কুকুর ছানাটা কতদিন আছে আপনার বাড়িতে? এবার আর চেপে যাওয়ার মানে হয় না। আমি সব খুলে বললাম তুষারবাবুকে। তুষারবাবু সব শুনে কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে রইলেন। তারপর বললেন, একদিন বাড়ি ফেরার খুব তাড়া ছিল। রাত্রি হয়ে গিয়েছিল, বৃষ্টিও পড়ছিল। আমি সচরাচর জোরে গাড়ি চালাই না। সেদিন কবরস্থানের কাছ দিয়ে শর্টকাট রাস্তা নিয়ে একটু জোরেই গাড়িটা চালিয়ে ফেলেছিলাম। হঠাৎ রাস্তার মধ্যে চলে এলো এই কুকুরছানাটা। জোরে ব্রেক কষে ওকে চাকার তলায় যাওয়ার হাত থেকে বাঁচাতে পারলেও অল্প চোটের হাত থেকে বাঁচাতে পারিনি। আমার নেমে দেখা উচিত ছিল, হয়তো কুকুরছানা বলে দেখিনি। জোরে ব্রেক কষায় ঝাঁকুনিতে কোনোভাবে চাকার হাফ ক্যাপটা পড়ে গিয়েছিল। দেখলাম রাস্তার পাশ থেকে একটা লোক উদয় হয়ে আমার হাফ ক্যাপটা নিয়ে আমাকে জ্বলন্ত চোখে কিছু যেন বলতে চাইছে। আমি আরও ঘাবড়ে গিয়ে জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে এলাম। তারপর ওই লোকটাকে আমি প্রায়ই স্বপ্নে দেখতাম। কুকুরছানাটাকে কোলে নিয়ে জ্বলন্ত চোখে আমাকে কি যেন বলতে চাইছে। আর গাড়িটা নিয়ে আমি বেরোলেই কিছু না কিছু বিপত্তি হতো। তাই গাড়িটা বিক্রি করে দেবো বলে ঠিক করলাম। খোঁজ নিয়ে জেনেছি বহুকাল আগে এই রাস্তাটায় এক ভবঘুরে থাকতো। লোকটা কুকুরদের খুব ভালোবাসত। নিজে খেতে পাক বা না পাক রোজ রাস্তার কুকুরদের বিস্কুট খাওয়াতো। কিন্তু বেশ কয়েক বছর আগে সে মারা যায়। ভূতে আপনি বিশ্বাস করবেন কি না জানি না, তবুও সরি, গাড়িটা বিক্রি করে দেওয়ার আসল কারণটা আপনাকে বলা উচিত ছিল। আমি ভোলাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, আমার মনে হয় আর কেউ আপনার স্বপ্নে আসবে না, আর আপনার গাড়িটাও আমার হাতে খুব ভালোই থাকবে। বসুন, আপনি আপনার চেকটা নিয়ে আসি। গল্পটা এখানেই শেষ। কেমন লাগলো গল্পটা আপনারা কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো যাতে সহজেই আপনাদের কাছে পৌঁছয় সেটা করলে বাজিতে হব। ধন্যবাদ।